আজ অনুসন্ধানে আমরা খুঁজে বের করেছি এমন কিছু রোহিঙ্গা অপরাধীকে যারা বাংলাদেশ মিয়ানমার সীমান্তে গড়ে তুলেছে অপরাধের বিশাল নেটওয়ার্ক। পরিত্যক্ত গ্রামের পর গ্রাম, কিভাবে পাহাড়ে ত্রাস সৃষ্টি করে হাকিম হয়ে উঠেছেন ভয়ঙ্কর অপরাধী। আমরা পাহাড়ের ওপারের পাহাড়গুলোতে যে দেখতে চাই হাকিম সেখানে আছে কিনা। আমি কাউসার সোহেলি, আপনাদের স্বাগত জানাচ্ছি অনুসন্ধানে। নতুন পুরনো মিলিয়ে প্রায় 12 লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশে। এরা সবাই অসহায়, আর সেই অসহায়ত্বের সুযোগ নিয়ে গড়ে উঠেছে মাদক চোরাচালান, অপহরণ এবং চাঁদাবাজির বিশাল নেটওয়ার্ক। এমনকি জন্ম নিয়েছে একাধিক রোহিঙ্গা গডফাদার। আমরা খুঁজে পেয়েছি এমনই কয়েকজনকে যারা মানবতার আড়ালে দিনে দিনে ঝুঁকি হয়ে উঠেছে জাতীয় নিরাপত্তার জন্য। চলুন দেখে আসি অনুসন্ধানের আজকের অনুসন্ধান। সবুজ পাহাড়ে ঘেরা ছোট্ট এক উপত্যকা, মাঝখানে শত শত কাঁচা ঘর। এখানেই গাদাগাদি করে তাদের বসবাস। এই ছবি দেশের সবচেয়ে বড় রোহিঙ্গা ক্যাম্প কুতুপালংয়ের। টানা 2 যুগ ধরে যত হামলা হয়েছে ওপারে, আশ্রয় প্রার্থীদের ভিড় ততটাই বেড়েছে এই শিবিরে। সাতাশ বছর আগে এখানেই ঠাঁই হয় মিয়ানমার থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসা রাবেয়ার। তখন পরিবার ছিল 2 জনের, এখন 7 জন। তাদের শুধু সেদিনই ভালো খাবার জোটে, যেদিন দিন মজুরের কাজ পায় বড় ছেলে। মাথা তোর বানে 200 টাকা ধরে 200 টাকা করে ওর ভা তো এনটু সোয়ানে সোয়ান হল দি 500 পোয়া আছে, এই হুয়ারে জোড়া দিলে হুয়ারে জোড়া দি ফাঁস করে না খাইলেও দাদা ইনটু হাই ডাল, শুধু ডাল ভাত বানা ডাল, শুধু ডাল, আর খাওয়া হয় না। এই কুতুপালং ক্যাম্পে 70,000 রোহিঙ্গা থাকছেন, যার ভেতর 40,000ই অনিবন্ধিত। এরা ভাতা পান না, এদের কাজের সুযোগও খুব কম। হাতে গোনা কয়েকজন বাইরে বেরিয়ে কাজ করার চেষ্টা করেন, তবে সেই কাজও প্রতিদিন মেলে না। তাহলে এই অবৈধ হিসেবে পরিচিত অনিবন্ধিত রোহিঙ্গাদের জীবন কিভাবে চলে? 19 বছরের রুবেল তাদেরই একজন। লেখাপড়া করার সুযোগ পায়নি, আর এখন কাজেরও কোনো সুযোগ নেই। তাহলে কি করে রুবেল? আমরা এখানে জন্মাইছি, কেউ আমাদের কাজ টাজ দেয় নাই, তাই আমরা যে মুহূর্তে যেটা পাই সেটাই করি। আমরা যে কাজ পান সেই কাজই। হ্যাঁ, পুলিশে নিয়ে যায়, সেই ভয় লাগে না? সেটা নিয়ে পেটে দেয়, যেটা মনে হয় সেটা তো করতে হয় আমাদের থেকে। 3 দশকে রুবেলের মতো তরুণদের একটি প্রজন্ম বেড়ে উঠেছে ক্যাম্পে ক্যাম্পে। আনুষ্ঠানিক কোনো কাজের সুযোগ নেই, তাই তাদের অনেকেই আয়ের অবৈধ পথ বেছে নিয়েছে। ক্যাম্পে এখন ইয়াবা ঢুকছে, এটা আমাদের একটা চিন্তার বিষয়। তো আমার ক্যাম্পে যারা ইয়াবা সেবী ছিল তারা যথেষ্ট ইয়াবা পাচ্ছে, তারা খাচ্ছে, এবং অনেকেই আবার অন্যখান থেকে এসেও এখানে ক্যাম্পে ইয়াবা বিক্রি করছে। এই হচ্ছে সেই ইয়াবা, যে ইয়াবাকে কেন্দ্র করে এখানে অপরাধী চক্র যেমন গড়ে উঠেছে, তেমনি এই ইয়াবার মরণ নেশায় জড়িয়ে পড়ছে স্থানীয় যুবকরা। কেউ টাকার নেশায়, কেউ মাদকের নেশায় এই ইয়াবা বিকিকিনির বাণিজ্যে চড়াচ্ছে। শান্ত টেকনাফ হয়ে উঠছে অশান্ত। এই ক্যাম্পে আমরা অনেকের সাথে কথা বলেছি। আমরা খুঁজছি এমন একজনকে যে ইয়াবা চোরাচালানের সাথে জড়িত। কেউ মুখ খুলতে চান না, পরিচয় গোপন রাখার শর্তে একজন রাজি হলেন কথা বলতে। মানি ওভার কাজ করছি 8 বছর হয়েছে, 8 বছর মানি ওভার কাজ
2 বছর টমটম কোন চালাইছি। কোন লাইনে আসে এগুলা? এই নাফ নদী দিয়ে আসে? নাম নদীর থেকে আসে, নয়াপাড়ার থেকে আসে, সাবনার থেকে আসে, ওখানে সাবর ডিপ গোলাপপুর আছে না, এখান থেকে এনে কাকে দেন? মানে নদ থেকে নিয়ে মানে ওদেরকে বুঝাই দে বস্কা বস্কা। কক্সবাজারের জসকোর্ট, এখানে মাদক মামলার সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলছিলেন সে কথাই। আগের তুলনায় 40% বাড়ছে এবং 90% ইয়াবা মামলা ওই রোহিঙ্গারা জড়িত। মিয়ানমারের সাথে 190 কিলোমিটার দীর্ঘ সীমান্ত আমাদের। দুদেশকে দুভাগ করেছে শান্ত নাফ নদী। তবে এখানকার পরিস্থিতি শান্ত থাকে খুব কম সময়ই। আমরা এখন যাচ্ছি সীমান্তের সেই অংশে যে দিক দিয়ে সবচেয়ে বেশি ইয়াবা ঢোকে বাংলাদেশে। এটি টেকনাফ বিজিবির একটি অবজারভেশন স্টেশন। দমদমিয়া ওমরখাল সীমান্ত ইয়াবা পাচারের অন্যতম একটি রুট। এখানে বিজিবির দায়িত্বে থাকা সব সদস্যকে সতর্ক থাকতে হয় 24 ঘণ্টায়। দিনের আলোয় পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও রাতের চিত্র একেবারেই ভিন্ন। হ্যাঁ, দেখতে পাচ্ছ কিছু? হ্যাঁ, আমি তো আওয়াজ পাচ্ছি হয়তো কোনো কিছু। সবাই কিন্তু অ্যালার্ট হচ্ছে যে মুভমেন্টটা ওনারা দেখেছেন, ওখান থেকে গোয়েন্দারা তাদেরকে জানিয়েছে। বোটে যে টহল টিম আছে তাদের ভাষ্য অনুযায়ী কিছু একটা মুভমেন্ট হচ্ছে, পানির শব্দ পাচ্ছেন তারা। সবাই সতর্ক, কারণ উল্টো হামলার মুখে পড়ার শঙ্কাও আছে এখানে। এই যে দৌড়াচ্ছে, এই যে নেমে দৌড়াচ্ছে, কিন্তু 2 জন 3 4 জন হবে। দৌড় দৌড়, ওই যে দৌড়াচ্ছে। সামনে অপেক্ষায় থাকা বিজিবির আরেকটি দলের মুখোমুখি পাচারকারীরা। রোহিঙ্গার সংখ্যা কতজন? রোহিঙ্গার সংখ্যা শতকরা প্রায় 70 থেকে 75% রোহিঙ্গারাই বহন করে নিয়ে আসে। এই প্রতি চালানে যাই ধরেন 75 ভাগই রোহিঙ্গা। এইরকম পয়েন্টে কতবার ধরছেন গত 1 মাসের ভিতরে? 1 মাসের ভিতরে আমরা কমপক্ষে 4বার 5বার করে ধরি। বস্তায় বাইরে দিনে যাবে 8-10 দিব হয় 3 জনের। এরকম মাসে কয়বার আনো? মাসে না 8 আসি দে। আজকে প্রথম? 8 আসি, 8 ফেরত নাই বেরিয়ে লেবার আসি, 8 ফেরত আমার বাচ্চা বলা নাই বেরিয়ে নি। শুধু ইয়াবা পাচার নয়, অস্ত্র জোগাড় করে কিছু রোহিঙ্গা গড়ে তুলেছে সন্ত্রাসী বাহিনী। কিভাবে দেখবেন বিরতির পর। মে 2016 রাত 2:09। আনসার ক্যাম্প নয়াপাড়া শরণার্থী শিবির টেকনাফ। পেছনের কাঁটাতার কেটে সীমানার ভেতরে ঢোকে মুখোশধারী সন্ত্রাসীরা। হামলার উদ্দেশ্য আনসারদের অস্ত্র লুট। সে রাতে ডাকাতদের বাধা দিতে গিয়ে মারা যান ক্যাম্প ইনচার্জ কমান্ডার আবুল হোসেন, আর অপরাধীরা পালিয়ে যায় নির্বিঘ্নে।
এই হামলার তদন্তকারী কর্মকর্তা আশরাফুল। তিনি বলছিলেন এই ঘটনায় জড়িত সবাই রোহিঙ্গা। আমরা প্রাথমিকভাবে 7 জনকে আটক করি। তার মধ্যে অন্যতম আসামি ছিল নুরুল আফসার, বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরবর্তীতে মামলার তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর হয়। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গহীন অরণ্য, এখানেই ছিল আনসার ক্যাম্প হামলায় জড়িত রোহিঙ্গা ডাকাতদের আস্তানা। ঘটনার 9 মাস পর এখান থেকে 11টি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে র্যাব, যার অর্ধেকই ছিল লুট করা। এই অস্ত্রের মধ্যে আমরা 5টি অস্ত্র পেয়েছি। আমরা ধারণা করছি যে এগুলো আনসারের অস্ত্র হবে। প্রাথমিকভাবে আনসারের অফিসারগণ এটিকে শনাক্ত করেছেন। এই সন্ত্রাসীদের ব্যবহৃত আরও 5টি দেশীয় অস্ত্র পেয়েছি। নাইক্ষ্যংছড়িতে এরকম অভিযান আরও চলে, কিন্তু আনসার ক্যাম্প থেকে লুট হওয়া বাকি 6 অস্ত্রের হদিস এখনও মেলেনি। এই অপারেশন পরিচালনা চলাকালীন সময় র্যাব রফিক ডাকাত সহ 5 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে অস্ত্র লুট মামলার আসামি হবার পরও সেই রফিক ডাকাত এখন জামিনে। আমরা রফিকের সাথে কথা বলতে চাই, জানতে চাই তাদের কি কারণে অস্ত্রের প্রয়োজন পড়ল। আমাদের গন্তব্য নয়াপাড়া শরণার্থী ক্যাম্প। এখানে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, কিন্তু আমরা ভিতরে ঢুকতে চাই। যেতে চাই ডি ব্লকের 729 নম্বর শেডে। এখানে থাকার কথা রফিক ডাকাতের। পাশের ঘরের বাসিন্দা জানালো, রাতে রফিক এ ঘরেই ঘুমিয়েছিল। তার দোকানও নাই, তার কোনো কেসু নাই, তার আড়ালো সম্পর্কও নাই, মাথা বুলাইও নাই। সকালে এই ঘরেই ছিল। ডি ব্লকের ক্যাম্প কমিটির প্রধানকেও সাথে নিলাম এবার। তিনিও রফিককে খুঁজে দিতে পারেনি। তবে জামিনে বেরিয়ে আবার দল গঠন করছে রফিক। এমনকি কিছুদিন আগে আধিপত্য বিস্তার নিয়ে তার বাহিনীর সাথে আরেক ডাকাত বাহিনীর সংঘর্ষ হয় এই ক্যাম্পেই। তবে সেদিনও রফিককে ধরতে পারেনি পুলিশ। রফিক এবং নূর আলম জামিনে আছেন। জামিনে আসার পর আমরা যতটুকু জানতে পেরেছি, তারা সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং তাদের দল ভারী করার চেষ্টা করছে। এই ইনফরমেশন বেসিসে কিন্তু আমরা তাদের যে আস্তানা আছে সেই আস্তানা অভিযান চালিয়েছি এবং তার আস্তানাগুলো আমরা ভেঙে দিয়েছি। অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় ডাকাতি করবে, পারলে আমাদের জঙ্গি সংগঠনে ঢুকিয়ে পড়ে। ওরা তো আসে এখানে, আমাদের কিছু লোক বার্মিস অনেক লোক জঙ্গি সংগঠনে জড়িয়ে পড়ছে এবং মন্দির পোড়া মামলায়ও এরা জড়িত আছে। রামু মন্দির পোড়া, টেকনাফ মন্দির পোড়া মামলায়ও এরা জড়িত আছে। অবশ্য গত 1 দশকে এখানে অপরাধ যেভাবে বেড়েছে, সে হারে লোকবল বা সক্ষমতা বাড়েনি সীমান্তবর্তী উখিয়া ও টেকনাফ থানার। তাই পরিস্থিতি সামাল দেয়া তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। রোহিঙ্গাদের মধ্যে খুনের ঘটনা বাড়ছে এবং বেশ কয়েকটা মামলা খুনের ঘটনা রুজু হয়ে গেছে। পরস্পরের মধ্যে মামলা বেশ কয়েকটা হয়ে গেছে, যেটা হয়তো আগে 10 মাসেও 10টা হয়নি, কিন্তু গত মাসে 4-5টা হয়ে গেছে। রোহিঙ্গাদের অপরাধের মাত্রা এতটাই বেড়েছে যে তাদের জন্য থানাগুলোতে আলাদা ফাইল রাখতে হচ্ছে পুলিশকে। একটি তালিকাও করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে কক্সবাজার এলাকার বড় ডাকাতিগুলোর 70 ভাগই করেছে রোহিঙ্গারা। স্থানীয় পুলিশ মোস্ট ওয়ান্টেড অপরাধীদের এই তালিকাটি তৈরি করেছে। আর আতঙ্কিত হওয়ার মতো খবর হচ্ছে, এই তালিকায় মোস্ট ওয়ান্টেড অপরাধীর প্রথম 10 জনের ভেতর 7 জনই রোহিঙ্গা। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আব্দুল হাকিম, সীমান্তে যার নাম আব্দুল হাকিম ডাকাত। হাকিমের নির্যাতনের শিকার শত শত পরিবার গ্রাম ছাড়া। কিভাবে হাকিম রয়েছেন ধরাছোঁয়ার বাইরে, দেখবেন বিরতির পর। শান্ত স্নিগ্ধ মনে হলেও শান্তি নেই এই জনপদে। আছে ভয় আর আতঙ্ক। পাহাড় ঘেঁষে কয়েকটি গ্রাম, তাদেরই একটি এই নাইটংপাড়া। নুরুল আফসারের গ্রাম এটি।
হাকিমের ভয়ে এখন গ্রাম ছাড়া। মা আর ছোট ভাইকে নিয়ে এ বাড়িতেই থাকতেন। বছর খানেক আগে তার ভাইকে অপহরণ করে মেরে ফেলে হাকিম। কিছুদিন আগে আফসারকেও অপহরণ করা হয় হাকিমের বিরুদ্ধে করা মামলা তুলে নেয়ার জন্যে। বাসার মধ্যে ঢোকার সময় হাকিম আমার মায়ের পাশে বসতেছে। বসার পর আমার মাকে বলছে আমি ওকে নিয়ে যাব। আমি চেহারে বসেছিলাম, আমার মা ওর পায়ে পড়ছে, উনি তবু চাইরে নেই আমার মাকে লাথি মেরা আমাকে হাত দুটো বাঁধে চোখ দুটো অন্ধকারে নিয়ে গেছে। তবে ভাগ্য ভালো আফসারের, হাকিম ডাকাতের আস্তানা থেকে পালিয়ে জীবিত ফিরে আসতে পেরেছে সে। তবে মুক্তিপণ দিতে না পারায় এই গ্রামের অনেকেই ফিরেছেন লাশ হয়ে। এখন এটি একটি পরিত্যক্ত গ্রাম। দিনের বেলাও এখানে মানুষজনের দেখা মেলে না। গ্রামের নাম পুরান পল্লানপাড়া। এইসব ঘরবাড়িতে এখন আর কেউ থাকে না। এদের কেউ সরাসরি হাকিম ডাকাতের নৃশংসতার শিকার, কেউ বা আবার নৃশংসতার খবর শুনে প্রাণ বাঁচাতে বাপদাদার ভিটা ছেড়ে পালিয়ে গেছে আশেপাশের গ্রামে। আর এটি হচ্ছে সেই গ্রাম যেখানে পুরান পল্লানপাড়া থেকে পালিয়ে আসা অসহায় মানুষেরা আশ্রয় নিয়েছে। এদের প্রত্যেকের নির্যাতিত হবার গল্প আলাদা আলাদা, তবে একাট্টা হবার কারণ একজন হাকিম ডাকাত। সারাদিন ঘরত থাকি, ওই মগরিবত তৈলে সগর মিলি 7 ঘর মিলি অনেক ঘর থাকি, ফজরত তৈলে দায়ী ঘরত ডরে তাকি দি রাত আইলে লো যাবো কিন্তু দৌড়ি ওখান থেকে লো যায়, এখান থেকে লো যায়, হুদিলার থেকে লো যায়, সব গুলা লো যায়। মাথা জোড়া হাই লেব, বাড়ি জানা করিব, এবার দল লাগাইব, মারিব, দৌড়িব, গুলি দৌড়িব, আর যাই না মারি। আর 10 বছর আগে মিয়ানমারের বচ্ছরা থেকে পালিয়ে এই শাহপরীর দ্বীপে নামে আব্দুল হাকিম। এখানে থাকে বেশ কিছুদিন। তখন গরু চোরাচালান করত। অবস্থা বুঝে আত্মীয় স্বজনদের নিয়ে আসতে থাকে এখানে। তার আত্মীয় স্বজনই তার সহযোগী। এরা সবাই রোহিঙ্গা। হ্যাঁ, এবং আগে থেকেই তারা আছে এখানে। তার যত আত্মীয় স্বজন আছে সবাই তার সহযোগী হিসাবে, বেশিরভাগই তার সহযোগী হিসাবে কাজ করছে। দিনে দিনে হাকিমের অপরাধের মাত্রা বেড়েছে। তার বিরুদ্ধে একের পর এক মামলা হলে পাহাড়ে আস্তানা গাড়ে সে এবং দল ভারী করতে থাকে। এখন তার দলে রয়েছে অর্ধশত সদস্য। এদের সবাই রোহিঙ্গা। পুলিশের অভিযান কম হয়নি, তবে হাকিম রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। তাকে ধরাটা আপনাদের জন্য এতগুলো অভিযান চালানোর পর কঠিন হয়ে গেছে? না, অন্য কোনো কারণে কেউ কাউকে এই ধরনের কোনো কঠিন নাই। এটা একটাই কঠিন, এটা পাহাড়ি এলাকা এবং দুর্গম। পাহাড় বলতে একদম প্রচণ্ড দুর্গম এলাকা। আমরা একদিকে ঢুকলাম বা আমরা যদি 5 দিকেও ঢুকি, তারপরেও তো আরও বিভিন্ন দিক থেকে যায়, তার তো পালানোর রাস্তা থাকেই। 20টিরও বেশি পাহাড় এখানে, গায়ে গা লাগানো, ভাজে ভাজে কিছু বসত ভিটা। পুরান পল্লানপাড়ার এই পাহাড় ধরে আমরা সামনে এগোচ্ছি। যেতে চাই আরও দক্ষিণে, হাকিম ডাকাতের আস্তানা দেখতে চাই। পথ চিনিয়ে দেবার জন্য আমাদের সঙ্গী গ্রামের দুজন। তারা হাকিমকে চেনেন, দেখেছেনও। এই যে সামনের পাহাড়টা আমরা পার হব, এরপরই নাট্যমপাড়া পাহাড়। এইরকমই কোনো না কোনো পাহাড়ে আস্তানা গেড়ে আছে হাকিম ডাকাত। আমরা পাহাড়ের ওপারের পাহাড়গুলোতে যেয়ে দেখতে চাই হাকিম সেখানে আছে কিনা। শুধু মানুষ নয়, নাট্যমপাড়া পাহাড়ের ঢালের এই বাড়িটিও হাকিমের আক্রোশের শিকার। ডাকাতি করে সব লুট করে নেয়ার পর বাড়িটিও ভেঙে ফেলে তার দল। টাকা না হলে এরকম শত শত বাড়ি ভাঙছে, প্রায় 50টা মতো বাড়ির লোক এখানে নাই। ভয় কাটাতে আগুন দেয়া হয়েছে পাহাড়ে। আশপাশের গ্রামবাসী এক হয়ে এই আগুন দিয়েছে। আব্দুল হাকিম টাকায় সেখান থেকে রাইতে দিনে 24 ঘন্টা চলাফেরা করে, তাই ও যেন লোকে না থাকতে পারে আগুন দিয়েছি আমরা দেখার জন্য। এমনকি পাহাড়ের কোনায় কোনায় পাহারাও বসিয়েছে গ্রামবাসী। কয়েকটি পাহাড় পেরিয়ে আসার পরও হাকিমের দেখা মিলল না। তবে আমাদের সঙ্গী দুজন আর না এগোনোর পরামর্শ দিল। ওইদিকে যাওয়া যাবে না। কেন? ডাহাটি জঙ্গলে লোক থাকে আর কি, প্রশাসন ছাড়া এখানে যুক্ত যাবে না। মানে পুলিশ লাগবে বা র্যাব লাগবে? দুর্গম যে ঘন জঙ্গল,
এর ভেতরেই লুকিয়ে থাকে হাকিম ডাকাত তার দলবল নিয়ে। এর ওই পারে আরো অনেকগুলো আস্তানা আছে, কিন্তু সেই পর্যন্ত যেতে হলে এই জঙ্গল পার হতে হবে। কিন্তু এখানে আসা থাকা নিরাপদ না আমাদের জন্য। তাহলে আমরা এখন ফেরত যাচ্ছি। ফেরার পথে হাকিম আর তার দুই ভাইয়ের এই নৌকাগুলোর খোঁজ পায়। দিনের আলোয় এগুলো ঘাটে পড়ে থাকলেও রাতে হয়ে ওঠে সচল। মাছ ধরার নামে নাফ নদীতে চলে ডাকাতি, অপহরণ, চোরাচালান। এই সূত্র ধরে আমরা যোগাযোগ করি টেকনাফ কোস্টগার্ডের সাথে। যাচ্ছি টেকনাফের একেবারে দক্ষিণে জালিয়াপাড়ার দিকে। ভোর রাতের পর যে কোনো সময় আজ কোস্টগার্ডের একটি দল অভিযান চালাতে যাচ্ছে নাফ নদীতে যে নৌকোগুলো আছে সেই মাছ ধরার নৌকোর উপর। সেই দলের সঙ্গী এখন আমরা। দেখা যাক এই নৌকোগুলোর মধ্যে অভিযান চালিয়ে হাকিম কিংবা তার ভাইয়ের কোনো নৌকোর সন্ধান পাওয়া যায় কিনা। আমরা এখন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায়। ভোরের আলো তখন ছড়াতে শুরু করেছে মাত্র। সাম্প্রতিক সময় মাছ ধরার নৌকায় মাদক ও অস্ত্রের চোরাচালান বেড়ে যাওয়ায় এখন নিয়মিতই অভিযান চালায় কোস্টগার্ড। একের পর এক মাছ ধরার নৌকা তল্লাশি চালাতে শুরু করল কোস্টগার্ড। তবে এই নৌকাটিকে থামতে বলায় ছুটতে শুরু করল। কোস্টগার্ডও পিছু ছুটতে লাগলো। দ্বিতীয় বোটটিতে কিছু আছে সন্দেহ করা হচ্ছে, কারণ সব সময়ের মতো ভেতরে যারা ছিল বোটের তারা লাফিয়ে পড়ে পানিতে পালিয়ে গেছে। প্রায় 32,000 পিস ইয়াবা উদ্ধার হয় নৌকাটি থেকে। আপনারা ওদের ধরার চেষ্টা কেন করলেন? আমরা যদি তাদেরকে ধরার জন্য চেষ্টা করি, যখন আমি তাদের দিকে ছুটে যাব, আমি মানে মাল নিয়ে যে বোটটা থাকে সেই বোটটা নিয়ে আরেক গ্রুপ এসে নিয়ে যাব। পানি, পাহাড় আর জঙ্গলের কারণে এই সীমান্তে হাকিমকে খুঁজে পাওয়া খুবই কঠিন। গত কয়েক বছর ধরে চেষ্টা করেও সীমান্তরক্ষী কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী ধরতে পারছে না হাকিমকে। আন্না মোহাম্মদ আব্দুল হাকিম, মায়ামার বছরাত। তবে আমরা হাকিমের কয়েকটি ভিডিও বার্তা পেয়েছি, এগুলি সবই তার নিজের করা। ও রুহানজা ভাইয়া, আর আজকা নজর রাখিবা, আর আজকা নজর রাখিবা, আর কে রাখিবা, আর আল্লাহ খরাক কামলে নজরিবা, মানা করা যাক। বড় দল গঠন করতে যাচ্ছে হাকিম। রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিশোধ নেবার কথা বলে নিজের দল আরও ভারী করতে চাইছে। এসব বার্তায় বিভ্রান্ত হয়ে রোহিঙ্গাদের কেউ কেউ তার দলে যোগও দিচ্ছে। মানুষ সকল ফিটিং করি আর কি নিজে পারিব দে, দাহাদি পারিব দে, আর জানিব দে, হিন্দিলা মানুষ ফিটিং করে রাখি, আই তারা 3 দিন ফাঁস করে রাখি। আলহামদুলিল্লাহ অনারা যেতুন মাঝ অনার তো যেতুন মাছ জরুরত হে তুন মাছ ব্যবহার করি পারিবা, অনারা জিয়ান আর দায়িত্ব দিও। সীমান্তের ওপারে বর্বরতার শিকার রোহিঙ্গাদের আশ্রয় দিতে সীমানা উন্মুক্ত করে দিয়েছে বাংলাদেশ। এদের সংখ্যা এখন সব মিলিয়ে প্রায় 12 লাখ, বেশিরভাগই অসহায়। কিন্তু কেউ কেউ হয়ে ওঠে হাকিম ডাকাতের মতো ভয়ঙ্কর অপরাধী, যা শুধু এই জনপদ নয়, বিপদের কারণ হয়ে উঠতে পারে গোটা বাংলাদেশের জন্যই।